8 থেকে 11 নম্বর যে ধারাটা, 8, 9, 10 এবং 11, এই কয়টা ধারাই হচ্ছে তোমার মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি রিকভারি করার সিস্টেম বলা আছে এখানে। ঠিক আছে, মুভেবল প্রপার্টি এবং ইমুভেবল প্রপার্টি কিভাবে তুমি রিকভারি করবে সেটা সিস্টেম বলা আছে। 9 ধারাতে বলা আছে ইমুভেবল প্রপার্টি কিভাবে রিকভারি করবা, 10 ধারাতে বলা আছে, 8 ধারাতে বলা আছে কিভাবে ইমুভেবল প্রপার্টি রিকভারি করবা, 10 এবং 11তে বলা আছে মুভেবল প্রপার্টি লাইক দিস কস্টেপ টাইপের জিনিস, এই যে পানি, মোবাইল, অল দোজ থিংস, এগুলো কি মুভেবল প্রপার্টি। এটা কিভাবে রিকভারি করবা সেটা 10 এবং 11 ধারায় বলা আছে। এখন এই জিনিস আমি রিপিট করব না, কারণ তোমাদের কাছে যদি এই রেকর্ডটা থাকে ওই রেকর্ডগুলো একটু শুনবা। আমার ধারণা রেকর্ড করতেছো তোমরা, ওই রেকর্ডগুলো শুনে নিলে আমার মনে হয় জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যাব হচ্ছে তোমার 12 ধারায়। 12 থেকে 20 নাম্বার পর্যন্ত আমরা ভাবছিলাম একদিন আলাপ করব, কিন্তু আমাদের আনফরচুনেটলি সময় হয় নাই। তো আজকে আমরা চেষ্টা করব, দেখি কতদূর যেতে পারি। দেখো 12 থেকে 30 নাম্বার যে ধারা, এতদূর পর্যন্ত একটা বিশেষ বিষয় আলোচনা হয়। সেটা কি জয় বলতে পারবা? কেউ আসো, বলো তো 12 থেকে 30 পর্যন্ত কি আলোচনা করে আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্টে? আচ্ছা আমি বলে দিচ্ছি, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট নিয়ে আলাপ করে। স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট জিনিসটা হচ্ছে এরকম যে তুমি কারোর সাথে কোনো একটা চুক্তি করছো, ওই চুক্তিটা সে যাতে যেভাবে চুক্তিতে বলা আছে ওইভাবেই পালন করে, সেটা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। মানে সুনির্দিষ্ট ভাবে চুক্তির বাস্তবায়ন। তো তুমি কারোর সাথে চুক্তি করলা যে সে তোমাকে 1 বিঘা জমি বিক্রি করবে, তুমি কারোর কাছ থেকে 1 বিঘা জমি কিনবা, এবং দুদিন পরে এসে সে বলতেছে ভাই আমি জমি দিতে পারবো না আপনাকে, আপনি একটা কাজ করেন, আপনি আপনার টাকাটা ফেরত নেন, আর তার সাথে আপনাকে কিছু কম্পেনসেশন দিয়ে দিই, মানে ক্ষতিপূরণ দিয়ে দিই। এটা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট হলো না। স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট হচ্ছে তুমি তার কাছ থেকে জমি কিনতে চাইছো, সে তোমাকে জমি বুঝাই দেবে এবং তুমি তাকে টাকা বুঝাই দেবে। দিস ইজ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, মানে চুক্তির নির্দিষ্ট বাস্তবায়ন। এখন প্রশ্ন হলো স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট তুমি কখন কখন পেতে পারো কোর্টের কাছে গেলে? মানে আমি আর শিমু একটা চুক্তি করলাম যে শিমু তোমার 1 বিঘা জমি আছে, আমি তোমার কাছে 1 বিঘা জমি কিনতে চাই। আগামী জুন জুলাই মাসের 1 তারিখে আমরা হচ্ছে চুক্তিটা বাস্তবায়ন করব। আই মিন তুমি আমাকে জমি বুঝাই দেবো, আমি তোমাকে জমি টাকা বুঝাই দেবো জুলাই মাসের 1 তারিখে। এবং আজকে আমরা একটা লিখিত বায়নাপত্র করলাম। বায়নাপত্র তো তোমরা সবাই বোঝো, বায়না মানে যে ভবিষ্যতে আমরা এটার উপরে মেইন চুক্তিটা করা হবে। এখন এই যে বায়নাপত্রের উপর ভিত্তি করে মেইন চুক্তি পর্যন্ত যাওয়ার জন্য যে পথটা, সেটা হচ্ছে বেসিক্যালি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। মানে আমি যদি বলি দুদিন পরে যে বায়নাপত্র যে করছিলাম ঠিক আছে ভাই আমি জমি আর নেবো না, শিমুকে বললাম তোমার জমি আমার নেবো না, আমার অন্য জায়গায় আরো কম দামে জমি পাচ্ছে। এখন শিমু যেটা করতে পারে সেটা হচ্ছে কোর্টে যাইতে পারে, এবং কোর্টে গিয়ে বলতে পারে যে মেহরাব স্যারের সাথে আমার একটা চুক্তি হয়েছিল, সে আমার জমি কিনতে চায় আর আমাকে সে টাকা দিতে চাইছিল, অবশ্যই অবশ্যই জুলাই মাসের 1 তারিখে যেন আমি তাকে জমি বুঝাই দিলে সে আমাকে টাকা দেয়। এটা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। ওকে, এখন তুমি কখন কখন পাবা কখন কখন পাবা না, এটা আমাদের 12 নম্বর ধারা এবং 21 নম্বর ধারা মিলাই পড়তে হয়। 12 নম্বর ধারা বলতেছে যে কখন কখন পাওয়া যাবে, কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরমেন্স এনফোর্সেবল, কখন কখন তোমাকে কোর্ট স্পেসিফিক পারফরমেন্স দেবে। আর 21 নম্বর ধারা বলতেছে কখন কখন কন্ট্রাক্ট নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল, মানে কি কখন কখন তোমাকে স্পেসিফিক্যালি এনফোর্স করা যাবে না। এখন তাহলে প্রশ্ন যদি আসে পরীক্ষায় যে when a contract may be specifically enforced, তখন তুমি 12 নম্বর ধারাটা তো আলোচনা করবাই, বলবা যে এই এই ক্ষেত্রগুলোতে তুমি স্পেসিফিক্যালি এনফোর্সমেন্ট পেতে পারো, বা এই ক্ষেত্রগুলোতে তুমি কারোর কাছ থেকে যদি চুক্তি করো তাহলে তাকে বাধ্য করতে পারো কোর্টের মাধ্যমে, যাতে করে সে কি করে ওই যে চুক্তি করছো ওই চুক্তিটাই বাস্তবায়ন করে। তার সাথে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে 21 নম্বর ধারাটা কানেকশন দেখাইতে পারো। তুমি বলতে পারো 21 নম্বর ধারাতে টোটাল 8টা সিচুয়েশন আছে, কয়টা 8টা, দেখো এই পর্যন্ত 8টা সিচুয়েশন আছে, যে 8টাতে কি হবে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেয়া হবে না। তাহলে দেখো 12 নম্বর ধারাতে 4টা ঘটনার কথা বলছে, 4টা ঘটনার কথা বলছে, এ বি সি ডি, এই 4 ক্ষেত্রে দেয়া হবে। অবশ্যই অবশ্যই এই 4 ক্ষেত্রে কোর্ট স্পেসিফিক পারফরমেন্স অফ দেওয়ার চেষ্টা করবে। আর 21 নম্বর ধারাতে 8টা সিচুয়েশন আছে,
এবং এই 8টা সিচুয়েশনের মধ্যে যদি পড়ে তাহলে তোমাকে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট দেওয়া হবে না। তাহলে পরীক্ষা যদি আসে যে কখন কখন দেয়া হবে, তুমি তো এই 4টার কথা লিখবাই, তার সাথে এক্সট্রা লিখে দেওয়ার চেষ্টা করবা যে কখন কখন দেয়া হবে না, এটাও লিখে দেওয়ার চেষ্টা করবা। তাহলে কি হবে, যদি সময় থাকে আর কি, বুঝছো? তাহলে কি হবে, তাহলে তোমার কোশ্চেনের অ্যান্সারের একটু ভ্যালিডিটিটা বাড়বে, ওজনটা বাড়বে। ওকে, এখন প্রশ্ন হলো কোন কোন ক্ষেত্রে দেয়া হবে। বলতেছে when the act agreed to be done is in the performance wholly or partly of a trust। ব্যাপার হচ্ছে এরকম, এমন কোন কাজ, মানে দেখো দ্য অ্যাক্ট মানে কি কাজ, when the act agreed to be done মানে এমন কোন কাজ করার কোন চুক্তি করা হয়েছে যে চুক্তিটা বেসিক্যালি একটা ট্রাস্ট। আচ্ছা, মানে কি দেখো তো, মানে হচ্ছে আমি আমার 3 বিঘা সম্পত্তি আছে, আমি এই 3 বিঘা সম্পত্তি এই আমার মনে করো যে 5-6 জন ভাই বোন আছে। এখন আমি খুব অসুস্থ মানুষ, আমি নিজে এই জিনিসগুলো দেখাশোনা করতে পারবো না। এখন স্বাভাবিকভাবে আমি একটা যদি ট্রাস্ট ক্রিয়েট করি এবং সেই ট্রাস্টে একজন ট্রাস্টি নিয়োগ করি, ট্রাস্টির নাম কি ধরলাম, আমি ধরলাম যে ট্রাস্টি হচ্ছে জয়। জয়কে বললাম যে জয়, আমার যে সম্পত্তি আছে এটা তুমি দেখভাল করবা অ্যাজ এ ট্রাস্টি, এবং এখান থেকে যে ইনকাম হবে সেটা তুমি আমার বেনিফিশিয়ারি মানে যে 8-9 জন ভাই বোন আছে তাদেরকে তুমি বুঝাই দিবে। এখন জয় দুদিন পরে চুক্তি করছে আমার সাথে, করবে কাজটা, জয় দুদিন পরে বলতেছে আমি আর করবো না কাজটা, এমন করতে পারে সে, বলতে পারে। অথবা চুক্তি হয়েছে আমাদের, জয় আগামী 1 বছর পর্যন্ত বা আগামী 10 বছর পর্যন্ত এই সার্ভিসটা দেবে, হঠাৎ করে জয় একদিন বলতেছে আমি আর এই সার্ভিস দেবো না, এমন সিচুয়েশন হতে পারে। অথবা এমন একটা সিচুয়েশন হতে পারে যে বলা আছে যে জয় কি করবে বলতো, ওইখান থেকে যে ইনকামটা হবে বাৎসরিক ইনকামের 90% হচ্ছে বেনিফিশিয়ারিদের জন্য ইউজ করবে আর 10% সে নিজের জন্য রাখবে। এখন জয় করছে কি, জয় 90% না দিয়ে বেনিফিশিয়ারিদের দিতে যাচ্ছে হচ্ছে মনে করো যে 60%, এবং বাকিটা নিজের কাছে রেখে দিচ্ছে। এখন আমি এই 3টে ক্ষেত্রেই যেটা করতে পারি, কোর্টে যাইতে পারি, কোর্টে গিয়ে জয়কে তার যে চুক্তিটা, আমার সাথে তো তার একটা চুক্তি হয়েছে না যে সে আগামী 10 বছর সার্ভিস দেবে বা 3 বছর সার্ভিস দেবে, বা হচ্ছে সে তোমার হচ্ছে কত পার্সেন্ট রাখবে, অল দিস থিংস আর কন্ট্রাক্ট, এগুলো সব কি এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটা যাতে জয় বাস্তবায়ন করে এটার জন্য জয়কে বাধ্য করতে পারবো, এবং আমি কোর্টে গিয়ে একটা অর্ডার আনতে পারবো যাতে কোর্ট জয়কে বাধ্য করে যে সে যে চুক্তিটা আমার সাথে করছে সেটা যেন অবশ্যই অবশ্যই পালন করে। কারণ কি, জয়ের যে কাজটা সেটা একটা ট্রাস্টের অংশ, এবং ট্রাস্টের সাথে রিলেটেড যেসব চুক্তিগুলো হয়, কোনো ট্রাস্টের যে দায়িত্বগুলো আছে বা টেস্টেটরের যে দায়িত্ব আছে, অল দোজ থিংস আর স্পেসিফিক্যালি এনফোর্সেবল বাই দ্য কোর্ট। ওকে, বুঝছো নাকি শুনতেছো না? বুঝছি স্যার। শুনছো না? জি ওকে স্যার। ওকে। এই টুম্পা, তোমার নাম চেঞ্জ হয়ে গেল কিভাবে? কবে কবে থেকে নতুন নাম হয়েছে? স্যার কি নাম আসছে? জান্নাতুল ফেরদৌস আরবি, এটা কি তুমি? এ- এটা কিভাবে আসলো? হ্যাঁ। এটা কি তোমারই নাম? জি স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা, এরপরে যাই আমরা, হ্যাঁ। তাহলে দেখলাম প্রথম অংশটা তো তোমরা বুঝছো যে ট্রাস্ট যদি হয় এবং ট্রাস্টের যেসব দায়িত্বগুলো আছে ওইগুলো যদি কেউ পালন না করতে চায় তাহলে তাকে বাধ্য করা যায় কোর্টে নিয়ে গিয়ে। ওকে, পরের অংশ বলতেছে when there exists no standard for ascertaining the actual damage caused by non-performance of the act agreed to be done। মানে তুমি যে কাজটা করতে চাইছো আমার সাথে, ওই কাজটা যদি না করো তাহলে আমার যে পরিমাণ ক্ষতি হবে ওই ক্ষতিটা মাপার কোনো সিস্টেম নাই, এমন সিচুয়েশন হইতে পারে। তোমার সাথে আমি একটা চুক্তি করছি, তুমি এই কাজটা করবা বা তুমি আমাকে জমি দিবা অথবা তুমি এই জিনিসটা এনে দিবা, হোয়াট এভার ইট ইজ, এবং তুমি বলতেছো দুদিন পরে যে আমি এটা পারবো না, আমি এটা করতে চাচ্ছি না। তো দেখা যাচ্ছে যে তুমি যদি না করো কাজটা তাহলে আমার যে ক্ষতিটা হবে ওই ক্ষতিটা কত পরিমাণ ক্ষতি হবে সেটার হিসাব নিকাশ করা যাচ্ছে না, বুঝছো? কি পরিমাণ যে ক্ষতি হবে সেটা কোনো হিসাব নিকাশ করা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে কোর্টের সহজ উপায় কি? কোর্ট সহজ উপায় বলবে যেহেতু তোমার ওই জিনিসটা আনা তোমার দায়িত্ব ছিল তুমি এনে দাও, অথবা এই জিনিসটা করা তোমার দায়িত্ব ছিল তুমি করো।
আর তার যে দায়িত্ব ছিল তাকে তোমাকে টাকা পরিশোধ করা হোক বা কিছু পরিশোধ করা হোক সেটা করে দেবে, হয়ে গেল। এখন কোর্ট কি বসে বসে হিসাব করতে যাবে যে তোমার কত ক্ষতি হয়েছে? কোর্টের এত টাইম নাই। তো যেখানে ক্ষতির পরিমাণ নিরূপণ করা খুব কঠিন, সেখানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেওয়া হয়। এরপরেরটা এটার মতোই সেম জিনিস। দেখো যে এমন কোনো কাজ যেটা করতে চুক্তি করছো তুমি, এবং এই চুক্তিটা যদি তুমি ভঙ্গ করো, তাহলে টাকা দিয়ে যে কম্পেনসেশনটা দিবা, ওই কম্পেনসেশন দিলে তার সঠিক পরিমাণে ক্ষতিপূরণ হবে না। তো উদাহরণটা খুব সহজ। তোমার সাথে আমি চুক্তি করছি যে তুমি আমাকে রেয়ার রেয়ার কোয়ালিটির একটা, মনে করো একটা বস্তু এনে দিবা। ঠিক আছে, তুমি একটা রেয়ার কোয়ালিটির একটা বস্তু এনে দিবা। এখন তুমি রেয়ার কোয়ালিটির বস্তুটা তোমার কাছে অলরেডি আছে, দুদিন পরে বলতেছো আমি এটা দেবো না তোমাকে। এখন কোর্ট কি করবে? দেখো তো এই ক্ষেত্রে তুমি এই যে রেয়ার কোয়ালিটির জিনিসটার পরিবর্তে যদি আমাকে কম্পেনসেশন দাও, মানে কি অর্থনৈতিক ক্ষতিপূরণ দাও, তাহলে কি আমি ওই জিনিসটা আর কখনো অন্য জায়গায় গিয়ে কিনতে পারবো? পারবো না না। স্যার। এটা তো রেয়ার, এই জিনিসটা পাওয়া যাবে না। এই জন্য কোর্ট তখন বলবে যেহেতু রেয়ার কোয়ালিটির এবং এটা অন্য জায়গায় টাকা দিয়ে এটা পরিশোধ করা যায় না, মানে টাকা দিয়ে তুমি অন্য জায়গায় গিয়ে কিনতে পারবে না। এটা তো চাল ডাল না যে চাল নষ্ট হয়ে গেছে চাল তোমাকে দেবে না, লাইক মিনিকেট চাল বাজারে চাইলে তুমি আরেক জায়গায় কিনে আনতে পারো। ইটস নট লাইক দ্যাট, এটা খুব রেয়ার জিনিস। সো দ্যাটস ওয়াই কি করতে হবে, কোর্ট তখন তোমাকে বলবে যে অপরপক্ষ যিনি আসেন তাকে বাধ্য করবে যে সো দ্যাট তোমাকে ওই জিনিসটা পৌঁছায় দেয় এবং তুমি তাকে বাকি টাকা দিবে। বুঝছো? আচ্ছা আচ্ছা, এই অংশটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যদিও এটা আমাদের প্র্যাকটিক্যালি খুব একটা ইউজ নাই। এখানে বলতেছে এমন কোনো সিচুয়েশনও তৈরি হতে পারে যেখানে তুমি অর্থনৈতিক ক্ষতিপূরণ পাবাই না। মানে দেখো, কোর্ট দেখলো যে এই চুক্তিটা, মনে করো আমার আর সোনিয়া মির্জার ভিতরে একটা চুক্তি হয়েছে যে সে আমাকে কিছু একটা এনে দেবে, লাইক সাম প্রপার্টি অর সামথিং লাইক দ্যাট, এবং আমি তাকে একটা জিনিস, তাকে টাকা দেবো। এখন অথবা হ্যাঁ, এমন হলো। তো এখন দেখা যাচ্ছে যে চুক্তি করার পরে আমি হচ্ছে ইয়ে হয়ে গেছে, কি বলে, ইনসলভেন্ট হয়ে গেছে। ইনসলভেন্ট তো বোঝো, বোঝো না? ইনসলভেন্ট মানে কি? দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হয়ে গেছে, এমন সিচুয়েশন হচ্ছে যে আমি দেউলিয়া হয়ে গেছি। এখন আমি যদি দেউলিয়া হয়ে যাই তাহলে কি হবে বলো তো? চুক্তি ভঙ্গ করলে আমি কি পিকিউনারি কম্পেনসেশন দেওয়ার মতো ক্ষমতা আছে আমার? আমি কি টাকা দিতে পারবো তোমাকে? না স্যার। পারবো না, আমার তো ব্যাংক ব্যালেন্স নাই কিছু। আর তাহলে আমার কি, কোর্ট কি বলবে আমাকে? বলবে যেহেতু টাকা দিতে পারবেন না আপনি, তাহলে আপনি একটা কাজ করেন, যে জিনিসটার জন্য চুক্তি করা হয়েছিল ওই জিনিসটা করেন, ওই কাজটাই করেন না, কারণ আপনি তো টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন না। সো দ্যাট উইল বি দ্য অর্ডার অফ দ্য কোর্ট। সো ইন অল কেসেস দেখো, এই চারটা সিচুয়েশন, এই চারটা সিচুয়েশনের সাথে এই চারটা সিচুয়েশন একদম হুবহু মিল আছে, অলমোস্ট মিল আছে। দেখো, when the thing claimed has been defended as the agent or trustee, when the compensation in money would not afford claimant adequate relief, where it is extremely difficult to ascertain the actual damage of the caused loss. So এই জিনিসগুলো কালেকশন অনেকটা কানেক্টেড আছে এই জিনিসগুলো। সো এইগুলো মনে রাখতে পারলে এটা মনে রাখতে পারবা, ঠিক আছে? এটা মনে রাখতে পারবা। আচ্ছা, তো 12 নম্বর সেকশন নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো, যে কখন কখন স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, মানে চুক্তির স্পেসিফিক ভাবে বা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করার যে চারটা সিচুয়েশন, এই চারটা সিচুয়েশন নিয়ে কোনো ডাউট আছে কিনা বলো। না থাকলে বলো ডাউট নাই। কেউ একজন বলো যে স্যার ডাউট নাই, তাহলে আমি বুঝবো। স্যার ডাউট নাই, বুঝছি। ওকে, এখন 13 নম্বর ধারাটা। আচ্ছা, তোমরা অবশ্যই ইলাস্ট্রেশন গুলো দেখবা, ইলাস্ট্রেশন গুলো দেখবে। ইলাস্ট্রেশন বুঝো? হ্যাঁ এই স্যার। দেখো, ইলাস্ট্রেশন গুলো অবশ্যই দেখবা, ইলাস্ট্রেশন গুলো দেখবা। এই জিনিসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়ে যায় অনেক সময়। ইলাস্ট্রেশন গুলা ধরে ধরে পড়ানোর সময় নাই, আমি তোমাদের বলে দিচ্ছি। আর আমার নোটের ভিতরে বোধহয় ইলাস্ট্রেশন গুলো ইজি করে লেখা আছে, তোমরা ওই জিনিসগুলো দেখবা, দেখে এগুলোর সাথে মিলাই পড়বে। আচ্ছা আচ্ছা, দেখো এই ইলাস্ট্রেশনটা ইম্পর্টেন্ট, এটা আমি দেখা দিই। এ কন্ট্রাক্টস উইথ বি টু পেইন্ট এ পিকচার অফ বি, হু এগ্রিজ টু পে দেয়ারফর টাকা 1000, দ্য পিকচার ইজ পেইন্টেড। দেখো, এ বি এর সাথে চুক্তি করলো যে বি এর জন্য একটা এ ছবি এঁকে দেবে, এবং বি বললো আমি তোমাকে 1000 টাকা দেবো ছবি আঁকার পরিবর্তে। বি অলরেডি, সরি, এ অলরেডি পিকচারটা পেইন্ট করে ফেলছে। ওকে, পেইন্ট করে ফেলছে। পেইন্ট করে ফেলার পরে যদি এ বলে যে আমি আর ডেলিভারি দেবো না জিনিসটা, এটার জন্য বি কি করতে পারে?
we can go to the court and have it delivered to him on payment of or tender of টাকা 1000, যে 1000 টাকা দিয়ে কোর্টে গিয়ে সে বলতে পারে যে যেহেতু অলরেডি পেইন্ট হয়ে গেছে জিনিসটা, আমার কাছে যেন সে পৌঁছায় দেয়, বুঝছো, আমার কাছে যাতে সে জিনিসটা পৌঁছায় দেয়, এটা নিশ্চিত করতে পারে সে কোর্টে গিয়ে। ওকে, আচ্ছা, এটার সাথে 21 নম্বর ধারার একটা কানেকশন আছে, আমি দেখাবো, ওই জিনিসটা মনে রাখো তোমরা, আমি শুধু শুধু দেখাচ্ছি না এই সেকশনটা। আচ্ছা আচ্ছা, দেখো, এটা দেখো, এ বি এর সাথে চুক্তি করলো যে বি কে এ কিছু রেলওয়ে কোম্পানির কিছু শেয়ার বিক্রি করবে, এবং এই শেয়ারগুলো একটু পার্টিকুলার কোনো ডিসক্রিপশন, স্পেশাল কোনো শেয়ার। এ রিফিউজেস টু কমপ্লিট দ্য সেল, এ দুদিন পরে বলতেছে আমি আর তোমাকে শেয়ারগুলো দেবো না। বি মে কম্পেল এ স্পেসিফিক্যালি টু পারফর্ম হিজ এগ্রিমেন্ট, বি এ কে বাধ্য করতে পারে যাতে করে সে শেয়ারগুলো তাকে বিক্রি করে, কারণ এই শেয়ারগুলো খুবই লিমিটেড এবং এই শেয়ারগুলো সে অন্য জায়গায় পাবে না, এবং মার্কেটে এইগুলো অ্যাভেলেবলও না, এগুলো খুব স্পেশাল কোনো তোমার হচ্ছে স্পেশাল ধরনের শেয়ার। সো দ্যাটস ওয়াই কি এটা ড্যামেজ কত হচ্ছে সেটা ডিটারমাইন করা খুব কঠিন, তো তার জন্য কোর্ট যেটা বলবে এটা একটা স্পেশাল জিনিস। সো দ্যাটস ওয়াই তোমাকে যে কাজটা করার জন্য চুক্তি করছিলে সেই কাজটা বাস্তবায়ন করো। বোঝা গেল? উদাহরণগুলো বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবার যাই আমরা পরের সেকশনে। আচ্ছা, এই সেকশনটা ইলাস্ট্রেশনটা একটু দেখো, এই ইলাস্ট্রেশনটা থেকে প্রশ্ন আসে, এ কন্ট্রাক্টস টু সেল এ হাউস টু বি ফর লাখ অফ টাকা, 1,00,000 টাকার বিনিময়ে এ বি এর কাছে একটা বাড়ি বিক্রি করার কথা চুক্তি করছে। দ্য ডে আফটার দ্য কন্ট্রাক্ট ইজ মেড দ্য হাউস ইজ ডিস্ট্রয়েড বাই এ সাইক্লোন, যেদিন চুক্তি হয়েছে তার একদিন পরে বাড়িটা ভেঙে গেছে সাইক্লোনে। B may be compelled to perform his part of the contract by paying the purchase money. দেখো, এই এই যে সেকশনটা, এই সেকশনটা বাংলাদেশের জন্য রেলিভেন্ট না বর্তমানে, কিন্তু বারবার প্রশ্ন হয় এই ইলাস্ট্রেশনটা থেকে। আমি এই জিনিসগুলো বুঝি না কেন যে এইসব জায়গা থেকে প্রশ্ন করে, এটা একদমই রেলিভেন্ট নাই সেকশনটা এখন আর, কারণ তুমি এরকম কোন ধরনের চুক্তি বাস্তবায়ন করতেই পারবা না এখন আর। কারণ কি? কারণ হচ্ছে তোমার সমস্ত ধরনের চুক্তি তোমাকে এখন রেজিস্ট্রি করতে হয়, এবং রেজিস্ট্রির একটা প্রসেস আছে, তো এটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে। সো এই টাইম ফ্রেমের ভিতরে এই জিনিসগুলো পড়ে না এখন আর, এবং এটার সাথে তোমার সেকশন 27 এ চলে আসছে। সো আফটার অল দিস সেকশন, সেকশন 13 কোনো রেলিভেন্সি আর নাই, এটা একটা ডেড সেকশন বলতে পারো। তারপরেও যেহেতু প্রশ্ন হয় তাই আমি তোমাদের দেখাই দিচ্ছি, এখান থেকে দেখবা তোমাদের এই আগেকার ইয়েগুলোতে আছে, প্রশ্নগুলো আছে সব। এখন দেখো, এখানে বলতেছে একটা কন্ট্রাক্ট not wholly impossible to perform because a portion of its subject matter existing at the date has ceased to exist at the time of the performance. মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো একটা চুক্তি করছো, যে চুক্তির যে অংশটার জন্য চুক্তি করছিলে, একটা বাড়ির জন্য চুক্তি করছো সাপোজ, ঠিক আছে, একটা বাড়ি কিনবা, আজকে চুক্তি করছো বাড়ি কিনবা। এখন আজকে চুক্তি করে চলে গেছো তুমি বাড়িতে, সেও অন্য বাড়ি অন্য জায়গায় চলে গেছে, রাতে একটা বড় ঝড় হয়েছে, ঝড় হয়ে এই বাড়ির কিছু অংশ ভেঙে গেছে এবং বাকি অংশটা ঠিক আছে। বোঝা গেল? এখন তুমি অথবা অপর পার্টি, যে পার্টি কিনতে এসছে জমিটা, তো সে যদি বলে ও বাড়ি তো অর্ধেক ভেঙে গেছে, আমি আর বাকি অংশ কিনবো না, আমি আমি আর টাকা দেবো না, আমি চুক্তিটাকে বাতিল চাই। এখন তুমি যেটা করতে পারো, কোর্টে যাইতে পারো, কোর্টে গিয়ে তাকে বাধ্য করতে পারো যাতে করে সে যে অংশটুকু ভালো আছে ওই অংশটুকু কেনে এবং চুক্তিটা বাস্তবায়ন করে। কারণ তুমি যখন চুক্তি করছিলা তখন তোমার বাড়িটা ওয়াজ এক্সিস্টিং অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, তোমার চুক্তি কমপ্লিট হওয়ার পরে তোমার বাড়ির কিছু অংশ ভেঙে গেছে, এবং চুক্তিটা মানে বাড়িটা একদম টোটালি ডিস্ট্রয়েড হয়ে যায় নাই। টোটালি যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে তুমি চুক্তি বাতিল চাইতে পারো, কারণ এটা আইনে আছে। যদি এমন কোনো হয় যে যে সাবজেক্ট ম্যাটারের উপর তুমি চুক্তি করছো সেটা আর এক্সিস্ট করতেছে না, তখন চুক্তি অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। কিন্তু দেখো, সাবজেক্ট ম্যাটারটা কিন্তু টোটালি ডিস্ট্রয়েড হয় নাই, পোর্শন ডিস্ট্রয় হয়েছে, তো বাকি পোর্শনটা তো তুমি বাস্তবায়ন করতেই পারো। তো তখন যে ব্যক্তি বাস্তবায়ন করতে চাচ্ছে না
তাকে বাধ্য করা যেতে পারে যাতে করে যে অংশটুকু বাকি আছে সেই অংশটুকুর উপরে চুক্তি বাস্তবায়ন করা হয়। বুঝছো? এই না বুঝলে বলো। হ্যালো, স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে আবারও আমি বলি যে যখন তুমি চুক্তি করছিলা তখন বাড়িটা টোটালি এক্সিস্ট করতেছিল। চুক্তি কমপ্লিট হওয়ার পর তুমি বাড়ি গিয়ে ঘুমায় গেছো, সে বাড়ি চলে আসছে। রাতে একটা ঝড়ের কারণে তোমার বাড়ির কিছু অংশ ভেঙে গেছে। এখন প্রশ্ন হলো, তো যেহেতু কিছু অংশ ভেঙে গেছে, এখন কি অপরপক্ষ বলতে পারে যে ভাঙা বাড়ি আমি নেব না? কোর্ট বলতেছে, আমাদের আইন বলতেছে না, সে এটা কথাটা বলতে পারে না। তাকে বাধ্য করা যেতে পারে যে সে যাতে কি করে, টাকাটা পে করে। কি করে? টাকা পে করে। কারণ কি? কারণ হচ্ছে বাড়িটা টোটালি ডিস্ট্রয়েড হয়ে যায় নাই। টোটালি যদি ডিস্ট্রয়েড হয়ে যেত তাহলে চুক্তিটা বাতিল হয়ে যেত অটোমেটিক্যালি। কিন্তু এখানে চুক্তিটা বাতিল হবে না, বিকজ দ্য সাবজেক্ট ম্যাটার ইজ পার্শিয়ালি ডিস্ট্রয়েড। ওকে, আচ্ছা, পরের সেকশনে যাই আমরা। আচ্ছা, 14 এবং 15 নিয়ে কোনো কনফিউশন ছিল তোমাদের? 14 নম্বর সেকশন বুঝতে হলে তুমি ইলাস্ট্রেশন এ দেখবা, আর কিচ্ছু দেখা লাগবে না। দেখো, ইলাস্ট্রেশন এ বলতেছে এ বি এর সাথে একটা জমি বিক্রি করার জন্য চুক্তি করলো এবং জমিটা ছিল 100 বিঘা। দেখা গেল যে 98 বিঘা জমি হচ্ছে এর এবং 2 বিঘা জমি এর না ওই মুহূর্তে। মানে এ বিকে বলছে আমি তোমাকে 100 বিঘা জমি দেবো এবং 100 বিঘারই আমি মালিক। ওকে, এখন দুদিন পরে দেখলো যে এ অ্যাকচুয়ালি 98 বিঘার মালিক, সে 100 বিঘার মালিক না। তো তাহলে কি হলো এখানে? সে টোটালি 100 বিঘা তো বিক্রি করার কোনো ক্ষমতা নাই তার, কারণ কি? তার তো 100 বিঘার মালিকই না সে, তাই না? তো ইন দিস কেস হোয়াট ক্যান হ্যাপেন? সে তো 98 বিঘার মালিক, তাহলে সে নিশ্চয়ই 98 বিঘা বিক্রি করার ক্ষমতা আছে তার, স্বাভাবিক কথা এটা। আচ্ছা, এবং দেখা গেল এই যে 2 বিঘা জমি, এই 2 বিঘা জমি আসলে এত ইম্পর্টেন্টও না যে এই 2 বিঘা না হলে আসলে এই 98 বিঘা অকেজো হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। ইটস নট লাইক দ্যাট। মানে তুমি মনে করো এটা 100 বিঘা টোটাল জমি, এবং এই 2 বিঘা জমি যদি নাও তুমি কেনো, তাও তোমার 98 বিঘা জমি তুমি পারফেক্টলি ইউজ করতে পারবে। There is no problem in this 98 বিঘাস, or there is no problem using this 98 বিঘাস। দেখো, আমরা ওই যে 2 বিঘা জমি নাটক পড়ছি না, কবিতা পড়ছি না? পড়ছো তোমরা 2 বিঘা জমি? জি স্যার, পড়ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ, 2 বিঘা জমিতে একটা কথা ছিল যে উপেনকে জমিদার মশাই, বাবু মশাই কে বলতেছে যে তোমার এই যে 2 বিঘা জমি সেটা আমি লইব কিনে। কেন? বাবু মশাই কেন কিনবে? তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হলো সে যদি ওই 2 বিঘা জমি পায় তাহলে তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ একদম সমান মাপের হবে। বুঝছো? মানে বাবুর কথা ছিল তোমার 2 বিঘা জমি যদি পাই তাহলে আমার দৈর্ঘ্য প্রস্থ একদম সমান হয়ে যাবে। তো এই জায়গায় 2 বিঘা জমি ইম্পর্টেন্ট তার কাছে। বুঝা গেল? কিন্তু দেখো, যদি এমন হয় সাপোজ তুমি 98 বিঘা জমি যদি কেনো কারো কাছে, 100 বিঘা কেনার চুক্তি করছো, সে বলতেছে ভাই আমি আপনাকে 98 দিতে পারবো, বাকি 2 বিঘাটা আসলে দিতে পারতেছি না কারণ আমি ওনার না ওই 2 বিঘা জমি। এখন এই 2 বিঘা জমি যদি তুমি নাও কেন, দেয়ার ইজ নো প্রবলেম। এই 98 বিঘার কোনো ক্ষতি হচ্ছে না। ইউ ক্যান ইউজ দ্যাট 98 বিঘা উইদাউট এনি প্রবলেম, কারণ এই 2 বিঘার জমি এটার সাথে অ্যাটাচড হয়ে আছে, আর এটা মাঝখানে হইতে পারে, দেয়ার ইজ নো প্রবলেম, বাট ইউ ক্যান ইউজ দ্যাট 98 বিঘা। তো তখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে দেখো এখানে যে কথাটা বলছে দেখো, হ্যাঁ, তো সো not so important for such user enjoyment that the loss of them may not be made good in money। আচ্ছা, এ তখন কি করতে পারে? এ মে বি ডিরেক্টেড at the suit of B to convey to B 98 bigas and to make compensation to him for not conveying the 2 remaining bigas, or B may be directed at the suit of A to pay A on receiving the। দেখো এখানে মামলা কিন্তু দুইজনই করতে পারতেছে, এখানে দুই পক্ষই মামলা করতে পারতেছে।
তার মানে আমি জয়ের সাথে চুক্তি করলাম যে জয় আমি তোমাকে 100 বিঘা জমি বিক্রি করব। জয় বললো ঠিক আছে স্যার 100 বিঘা, তাহলে আমি আপনাকে 100 বিঘার জন্য 100 টাকা দেবো। বুঝে গেল? এখন আমি দুদিন পরে বা জয় দুদিন পরে ডিসকভার করলো যে আমার আসলে 98 বিঘার মালিকানা আছে, আমি তাকে 98 বিঘা দিতে পারবো, এবং এই 98 বিঘা যদি আমি জয়ের কাছে দিই, জয় 98 বিঘা নিতে পারবে, সমস্যা নেই, জয় ইউজও করতে পারবে এই 98 বিঘায়, 2 বিঘার জন্য জমির কোনো ক্ষতি হচ্ছে না। তখন যেটা হতে পারে, যদি আমি জয়কে বলি যে জয় আমি তোমাকে ভাই 98 বিঘাও দিতে যাচ্ছি না, চুক্তিটা আমরা একটা কাজ করি, আমরা চুক্তিটা বাতিল করি, যেহেতু তোমাকে আমি পুরোপুরি দিতে পারবো না, চুক্তিটা আমরা বাতিল করি। তখন জয় কোর্টে যাইতে পারবে। কোর্টে গিয়ে কোর্টকে বলবে যে মহামান্য আদালত, ওই 98 বিঘায় আমি নেব, আমার তো এখানে কোনো সমস্যা নাই, 2 বিঘা জমি না থাকলেও তো ইস্যু হচ্ছে না আমার খুব একটা, আমি 98 বিঘা নেব, এবং যেহেতু মেহরাব স্যার আমাকে 2 বিঘা জমি দিতে পারতেছে না, ওই 2 বিঘার জন্য আমার যে ক্ষতি হচ্ছে ওটার একটা কম্পেনসেশন সে যেন আমাকে দেয়, এটার জন্য আমাকে বাধ্য করতে পারে। এখন উল্টো কেস হচ্ছে এরকম, মনে করো যে সেম চুক্তি, জয় বলতেছে যে স্যার আপনি যেহেতু 98 বিঘা দিচ্ছেন, যেহেতু 100 বিঘা দিতে পারতেছেন না, আমি চুক্তিটা চাই না বাস্তবায়ন করতে, আপনি 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 আপনার জমি আপনার কাছে রাখেন, আমার অ্যাডভান্স যেটা করছিলাম ওটা আপনি ফেরত দেন, কারণ আমি পুরো 100 বিঘাই নেব। এখন আমি তখন কোর্টে যাইতে পারবো, কোর্টে গিয়ে কোর্টকে বলবো যে মোহাম্মদ আদালত, আমি যেহেতু 98 বিঘার মালিক এবং আমি 98 বিঘা তাকে দিতে চাচ্ছি এবং দিতে পারবো, এবং এই 2 বিঘা যদি আমি নাও দিই তারপরেও তার কোনো আসলে ডিরেক্টলি কোনো ক্ষতি হয়ে যাবে না, তাহলে একটা কাজ করেন, ও যাতে 98 বিঘার টাকা আমাকে পৌঁছায় দেয়, আমি তার কাছ থেকে 100 বিঘার টাকা নেব না, ঠিক আছে? সো আই উইল টেক 98 বিঘাস অফ টাকা, নট 100 বিঘাস টাকা। তো আমি চুক্তি করছিলাম 100 বিঘা দেবো, এখন যেহেতু আমি দিতে পারতেছি না, আমি 98 বিঘা তাকে পৌঁছাই দেবো, সমস্যা নেই, ও যেন 98 বিঘার টাকা দেয়, এবং সে যে অ্যাডভান্স করছিল ওই অ্যাডভান্সের সাথে ব্যালেন্স করে নেয়। সো বুঝছো ব্যাপারটা? সো এখানে 2 পার্টি যেতে পারবে 14 নম্বর সেকশনে, এবং যে পার্টি বাস্তবায়ন করতে চাচ্ছে না সেই পার্টিকে অপর পার্টি বাধ্য করতে পারবে যে সে যেন বাস্তবায়ন করে। বোঝা গেল? তো শর্ত হচ্ছে এখানে যেটা, যে পুরো যে চুক্তিটা সেটা বাস্তবায়ন করা যাচ্ছে না সম্পূর্ণরূপে, এবং যে অংশটুকু বাস্তবায়ন করা যাচ্ছে না সেটা আসলে খুবই নগণ্য কোনো একটা অংশ, খুবই নগণ্য অংশ, এবং এটা মেইন যে পোর্শন সেটাকে কি করে দেয় না, তোমার নষ্ট করে দেয় না। মানে 98 বিঘা ইজ এ হিউজ অ্যামাউন্ট, তুমি জাস্ট 2 বিঘা চুক্তি বাস্তবায়ন করতে পারতেছো না, সো দিস ইজ ভেরি ইনসাফিসিয়েন্ট, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু 15 নম্বর সেকশন ডিফারেন্ট কথা বলতেছে, সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা দেখো, 14 নম্বর সেকশনে কোনো ডাউট আছে তোমাদের? ওকে, ডাউট নাই, ঠিক আছে। 15 নম্বর সেকশন আবার উল্টা কথা বলতেছে, এইখানে খালি একটা পার্টি যাইতে পারবে কোর্টে। দেখো 14 নম্বর সেকশনে কিন্তু 2 পার্টি গেছিল, এই পার্টি যখন বাস্তবায়ন করতে চাচ্ছে না অপর পার্টিকে বাধ্য করতে পারলো, আবার অপর পার্টি যদি বাস্তবায়ন না করতে চায়, অপর পার্টি মানে এখানে প্লেনটিভ ডিফেন্ডেন্ট দুইজনই তোমার কোর্টে যাইতে পারতেছে, বা এ বা বি দুইজনই কোর্টে যাইতে পারতেছে। কিন্তু 15 নম্বর সেকশনটা একটু দেখো তো, এখানে বলতেছে এ বি এর সাথে চুক্তি করছে 100 বিঘা জমি বিক্রি করবে, সেম কথা, কিন্তু দেখা গেল ইট টার্নস আউট দ্যাট 50 বিঘা অফ দ্য ল্যান্ড বিলং টু এ। দেখো এখানে দেখো একটা বড় পোর্শন মিসিং। এখন দেখা গেল দুদিন পরে যে এ হচ্ছে বেসিক্যালি 50 বিঘার মালিক, এবং বাকি যে 50 বিঘা সেটা আসলে স্ট্রেঞ্জার বা একজন থার্ড পার্টি মালিক, যে আসলে বলতেছে আমি এই চুক্তির কোনো অংশ হইতেই চাই না। ওকে, সো 100 বিঘা দেওয়া পসিবল না, এখানে সর্বোচ্চ 50 বিঘায় বিক্রি করা সম্ভব এখানে। ওকে, এখন এ যেহেতু এই জায়গায় ডিফল্টার, না, এ তো বিক্রি করতে পারলো না, এ যেহেতু তোমার দিতে চাইছিল 100 বিঘা, বাট হি ইজ এ ডিফল্টার হিয়ার, হি ক্যান নট গো টু দ্য কোর্ট বিকজ হি ইজ এ ডিফল্টার ইন দিস কেস। সো এখানে শুধুমাত্র বি যাইতে পারবে কোর্টে, কারণ কি, কারণ পোর্শনটা আসলে হিউজ, তো হিউজ পোর্শন যেহেতু, তাই ডিফল্টারের এখানে কোনো রাইট নাই। কিন্তু পোর্শনটা যদি ছোট হতো তাহলে ডিফল্টারও কোর্টে যাইতে পারতো, বা যার কাছে বিক্রি করতে চাইছে সেও যাইতে পারতো। দেখো এখানে কিন্তু বি যাইতে পারবে কোর্টে, বি যেটা করতে পারবে সেটা হলো, বাট ইফ বি ইজ উইলিং টু পে দ্য প্রাইস এগ্রিড আপন and to take the 50 বিঘাস which belong to A
waiving all rights to compensation either for the deficiency or loss sustained by him through A's negligent or default, B is entitled to decree against A. তার মানে ব্যাপার হচ্ছে এখানে বির একটা অধিকার আছে কোর্টে যাওয়া, এবং বি কোর্টে গিয়ে বলতে পারে যে যেহেতু সে 50 বিঘা দিতে চাইছে আমি 50 বিঘাই নেব। তবে বিকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সে যদিও 50 বিঘা পাচ্ছে, তাকে কিন্তু টাকা 100 বিঘার জন্য যে চুক্তি করছিল সে, সাপোজ 100 বিঘার জন্য 100 টাকা চুক্তি করছিল সে, তাকে 100 টাকাই দেয়া লাগবে। কারণ কি? কারণ হচ্ছে এই চুক্তিটা সে বাতিল করাইতে পারতো, সে বাতিল না করে কি করতেছে, সে বলতেছে আমি নেব। তো তুমি যখন নিচ্ছ বার্ডেন নিজের ঘাড়ে, তো তখন তোমাকে বার্ডেন পুরোটাই নেওয়া লাগবে। সো দ্যাটস ওয়াই ইফ ইউ ওয়ান্ট 50 বিঘাস, কারণ এ তো এখানে বেসিক্যালি 50 বিঘার মালিক, সো ইউ মাস্ট টেক দ্য রেসপন্সিবিলিটি যে 50 বিঘার জন্য যে চুক্তিটা তুমি করছিলে 100 বিঘার জন্য, পুরো টাকাটাই পেমেন্ট করতে হবে, এবং পুরো টাকাটা পেমেন্ট করার মাধ্যমে কোনো রকম কম্পেনসেশন তুমি এখানে পাবা না। ও 50 বিঘা যেহেতু মালিক, তোমাকে 50 বিঘা বুঝাই দেবে, এবং এই রাইটটা শুধু বি এর আছে, এবং বি কোর্টে তখনই যেতে পারে যখন সে বার্ডেনটা নেবে। আর 14 নম্বর সেকশন খুবই ইজি, ওখানে দুই পার্টি যেতে পারে, কারণ এখানকার যে পোর্শনটা মিসিং ওটা সিগনিফিকেন্ট না। বুঝছো? সোনিয়া মির্জা? জি স্যার, বুঝতে পারছি। বাকিরা বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা 16 নম্বর সেকশন ইম্পর্টেন্ট না, নিজে নিজে পড়লেই বুঝবা। 17 নম্বর সেকশন ইম্পর্টেন্ট না। 16 নম্বর সেকশন একটা ডক্ট্রিন নিয়ে আলোচনা করে, ডক্ট্রিনটার নাম হচ্ছে ডক্ট্রিন অফ সেভারাবিলিটি। হতে পারে দুইটা ডক্ট্রিন, একটা হচ্ছে সিপ্রে, ডক্ট্রিন অফ সিপ্রে বা ডক্ট্রিন অফ সেভারাবিলিটি। ডক্ট্রিন অফ সিপ্রে মানে হচ্ছে যতটুকু বাস্তবায়ন করা পসিবল ততটুকুই করা হবে। মানে ওই যে তোমরা সেকশন 40 যখন পড়বো তখন 16 বুঝতে পারবে। বেসিক্যালি চুক্তিটা যদি এমন হয় যে পার্ট 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 পার্ট, তখন পুরোটা যদি বাস্তবায়ন না করতে পারো তুমি, যে অংশটুকু বাস্তবায়ন করা পসিবল সে অংশটুকু বাস্তবায়ন করতে হবে। দ্যাট ইজ হোয়াট সেকশন 40 সেকশন 16 সেস। ওকে, এটা আবার ডক্ট্রিন অফ সিপ্রের একটা উদাহরণ বলতে পারো। এটা একটা ফ্রেঞ্চ ডক্ট্রিন, ডক্ট্রিনটার নাম হচ্ছে ডক্ট্রিন অফ সিপ্রেস, CYPRESS বা সিপ্রে, কারণ ফ্রান্সে এস উচ্চারণ হয় না। যেমন লুইস শব্দের অর্থ যদি ফ্রান্সে পড়ো তাহলে হবে লুই, হ্যাঁ, সো এস উচ্চারণ হয় ফ্রেঞ্চে। সো বেসিক্যালি এটাকে বলে ডক্ট্রিন অফ সিপ্রে। এটা মানে হচ্ছে এটা যে যখন পুরোটা বাস্তবায়ন করা হচ্ছে না, পসিবল না, যতটুকু অংশ বাস্তবায়ন করা পসিবল এবং বাকি অংশটা যদি তোমার এটার সাথে সেপারেট করা পসিবল হয়। অনেক সময় থাকে তুমি সেপারেটই করতে পারতেছো না, তখন তুমি পুরোটাই বাতিল করতে হবে। আর যদি চুক্তিটা এমন হয় যে হ্যাঁ সেপারেট করা পসিবল, তখন যে অংশটুকু বাস্তবায়নযোগ্য সেটা বাস্তবায়ন করাবা, যে অংশটুকু বাস্তবায়নযোগ্য না সেটা বাতিল হয়ে যাবে। বুঝা গেল? ওকে, 17 নিজে নিজে পড়বা, 18তে যাবো আমরা। আচ্ছা, বিফোর গোয়িং টু 18 যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো, কি অবস্থা কোয়েশ্চেন নিয়ে একটু আলাপ করি। ফাইনাল পরীক্ষা কবে থেকে? স্যার 19 তারিখ থেকে। 19 তারিখ থেকে। তার মানে আমরা কতদিন পড়তে পারবো এই মাসে বলো তো? তোমাদের কি টানা পরীক্ষা? স্যার টানা পরীক্ষা না, প্রতিটা পরীক্ষার আগে একদিন করে বন্ধ আছে স্যার, আর লাস্টের দুইটা পরীক্ষা টানা, 5 তারিখ এবং 6 তারিখ দুইটা টানা পরীক্ষা। প্রতিটা পরীক্ষার আগে একদিন বন্ধ, এবং 5 এবং 6 তারিখে হচ্ছে তোমার টানা পরীক্ষা। সো বেসিক্যালি 19 তারিখ থেকে পড়া তো পসিবল না, কারণ তোমাদের পরীক্ষার মাঝখানে নির্দিষ্ট গ্যাপ নাই। মানে একদিন করে গ্যাপ হলে তো আর সেদিন পড়বা না তুমি নিশ্চয়। না স্যার, এই একদিন করে গ্যাপে স্যার পড়াটা যাবে না। হ্যাঁ, যদি 2 দিন গ্যাপ থাকতো তাহলে আমরা একদিন পড়তে পারতাম, 1 ঘন্টা তোমরা দিতে পারতে বার কাউন্সিলের পিছনে। এখন সিদ্ধান্ত তোমাদের, তোমরা যদি পড়তে চাও আই উইল কি বলে কন্টিনিউ, देयर इज नो প্রবলেম। আমার সেটআপ আছে সবকিছু, আমি পড়াই দেব। তোমরা এটা সিদ্ধান্ত নিবা, ঠিক আছে? আমাকে জানিও। ওকে, এমন হতে পারে যে তোমরা যেদিন পরীক্ষা দিয়ে আসতেছো
ওই দিন রাতে তো সবাই পড়াশোনা করো না নিশ্চয়ই, 1 ঘন্টা বসলে বসতে পারো। ইটস আপ টু ইউ। ওকে জয়। স্যার সবার সাথে কথা বললে দেখি কি বলে, যদি ওরা করতে চায় তাহলে স্যার করবো, সমস্যা নেই। হ্যাঁ ওইটাই বলতেছি যে সবাই আগে সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাও। আমার পরীক্ষা কবে কবে জয় জানো? জি স্যার, আপনার পরীক্ষাটা স্যার একটু দেখে বলতে। বুঝি নাই। আমাদের কিছু ক্লাস নেওয়া লাগবে, ঠিক আছে? ওই তোমাদের সিলেবাসটা একটু দিতে হবে। কারণ কালকে তো শুক্রবার, তোমাদের সাথে কি ক্লাস হবে? কালকে আসবা তোমরা? স্যার আপনার পরীক্ষা হচ্ছে 21 তারিখ আর 5 তারিখ। আচ্ছা সেটা ঠিক আছে, 21 তারিখ আর 5 তারিখ, নো প্রবলেম। বাট কালকে যেহেতু শুক্রবার, কালকে তো তোমাদের সাথে আমার ক্লাস আছে অফিসিয়ালি। তোমরা আসতেছো জি ডিপার্টমেন্টে? স্যার, কালকে ডিন স্যারও ক্লাস নেবে বললো, মোজাম্মেল স্যারেরও ক্লাস আছে। তো স্যার আমাদের হয়তো আগামীকালকে আসা হবে। না আসলেও দেখো, যদি অনলাইনে পসিবল হয় আমি ডিপার্টমেন্ট থেকে অনলাইনে ক্লাস নিয়ে নেবো। ঠিক আছে স্যার, সমস্যা নেই। ঠিক আছে, কারণ সিলেবাসটা তো দেয়া লাগবে, বুঝোই তো। যদি না আসো আমাকে জানাও যে তাহলে অনলাইনে। অনলাইনে ক্লাসটা নিয়ে। আমি কালকে ডিপার্টমেন্টে যাব, সো অফলাইনে ক্লাস নেওয়া তো আমার কোনো সমস্যা নেই, আমি তো অফলাইনে ক্লাস নেব। এখন তোমরা যদি কালকে ডিপার্টমেন্টে না আসো, তাহলে আমাকে জানাও যে স্যার আমরা অনলাইনে করতে চাই, তখন আমি ডিপার্টমেন্টে বসে সেট আপ করে অনলাইনে নেব, যাতে করে সবাই ক্লাসটা। ম্যাক্সিমামই কালকে যাবে না, হয়তো কয়েকজন যাইতে পারে। যারা যাবে তারা বসে বসে শুনবে, হয়ে গেল। তারা ডিপার্টমেন্টে বসে অনলাইনে করবে। ঠিক আছে স্যার, তাহলে অনলাইনে। ঠিক আছে, সো আই ওয়ান্ট টু এঙ্গেজ এভরিওয়ান টুমরো। ক্লাসগুলো মিস মিস করা যাবে না। ওকে, আমি এইভাবে বসবো, এইভাবে বসে যারা ডিপার্টমেন্টে আছে তাদের সাথেও কথা বলবো, আর যারা ডিপার্টমেন্টে থাকবে না তাদের সাথেও আমি অনলাইনে লিংক দিয়ে দেবো, এন্ড দে ক্যান জয়েন। ওকে ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখি, হ্যাঁ 18 নম্বর ধারাটা একটু দেখি। 18 নম্বর ধারাতে 2 ধরনের লোকের কিছু বেসিক রাইট থাকে। একটা হচ্ছে দেখো, পারচেজার অর লেসি। পারচেজার মানে কি বলতো? ক্রেতা। পারচেজার মানে কি? ক্রেতা। তো আমি তোমাকে কোনো একটা জিনিস বিক্রি করতেছি, তা আমি কি ক্রেতা না বিক্রেতা? আমি বিক্রেতা, তুমি হচ্ছে ক্রেতা। এখন এখানে ক্রেতার কিছু অধিকার আছে। একটা চুক্তি হওয়ার পরে ক্রেতার কিছু অধিকার থাকে, ওই অধিকার নিয়ে এখানে আলোচনা করা আছে। আর একটা জিনিস হচ্ছে, আমি যদি কোনো একটা জমি লিজ দিই তোমাকে, লিজ তো বোঝো, লিজ মানে কি? লিজ মানে হচ্ছে ইজারা। মানে আমি হচ্ছে, আমার একটা জমি আছে, মনে করো 1 খণ্ড জমি আছে, ওই 1 খণ্ড জমি আমি তোমাকে দিলাম, বললাম তুমি মাসে মাসে আমাকে 10,000 টাকা করে দিবে। তোমার সাথে আমার চুক্তি হলো 5 বছর, আগামী 5 বছর তুমি জমি ভোগ দখল করো, মাসে মাসে আমাকে তুমি 10,000 টাকা দিবা, এটা একটা লিজ। তো এইখানে এই যে লেসি মানে টেকার অথবা পার্সেজার, যদি তুমি কেনো তাহলে পার্সেজার, এই 2 ধরনের ব্যক্তির টোটাল 4টা রাইট আছে। কয়টা? 4টা রাইট আছে। এই রাইটগুলো একটু দেখো, ইন্টারেস্টিং জিনিসগুলো। প্রথম হচ্ছে দেখো, যদি কোনো বিক্রেতা, ইফ দ্য ভেন্ডর অর লেসার, লেসার মানে কি? মানে যিনি ইজারা দেবেন, ইজারা দাতা, has subsequently to the sale or lease acquired any interest in the property, the purchaser or the lessee may compel him to make good the contract out of such interest. মানে একটা বেসিক উদাহরণ আছে এটা নিয়ে, এটাকে বলে তোমার এস্টপেল, ডক্ট্রিন অফ এস্টপেল। আমরা যখন এভিডেন্স অ্যাক্ট করবো তখন এই সেম উদাহরণটা দেখতে পাবো। ব্যাপার এবং ট্রান্সফার অফ প্রপার্টিতেও আছে সেম জিনিস, অর্ডার সেকশন 43-তে। জিনিসটা হচ্ছে এরকম যে, আজকে মনে করো আমি একজন হিন্দু ব্যক্তি, এখানে আমি বিক্রয় দিয়ে উদাহরণটা দিই। আমি একজন হিন্দু ব্যক্তি, আমার বাবা এখনো বেঁচে আছে। আমার বাবা যদি বেঁচে থাকে তাহলে আমি জমির মালিক হব? কখনোই হব না, স্বাভাবিক কথা। অথবা মুসলিমও যদি হই আমি, আমার বাবা যদি বেঁচে থাকে, আমি কি জমির মালিক? জমির মালিক না। আমার বাবা যেদিন মারা যাবে সেদিন আমি মালিক হব। এখন বিফোর
বিইং অ্যান ওনার, আমি জমির মালিক হওয়ার আগে, বাবা বেঁচে থাকতে থাকতেই আমার নিজের নামে বললাম যে আমি জমিটার মালিক, আমি জয়ের কাছে জমিটা বিক্রি করব। জয় চুক্তি করলো আমার সাথে, একটা এগ্রিমেন্ট করছে। এগ্রিমেন্ট করে জয় বলতেছে, স্যার আগামী জুলাই মাসের 1 তারিখে জমি আপনি আমাকে বুঝাই দেবেন, আমি আপনাকে টাকা দিয়ে দেবো। এখন মজার ব্যাপার যেটা, সেটা হলো আমি তো জমির মালিক না। আমি কি জয়কে জমি বিক্রি করতে পারি? পারি না। কিন্তু জয়ের কপালটা খুব ভালো, আমার কপাল খারাপ। আনফর্চুনেটলি জমির চুক্তি করে বাড়ি গেছে জয়, আমিও বাড়ি চলে আসছি। 2 দিন পরে আমার বাবাটা মারা গেছে। আর আমার বাবা যদি মারা যায়, জয় আমাকে তো অ্যাডভান্স করেই রাখছে টাকা, আমি তাকে জমি বুঝাই দেবো হচ্ছে কবে, মানে আমার সাথে তার কি হয়েছে, বায়না হয়ে গেছে, জমি বুঝাই দেবো হচ্ছে 1 জুলাই। ইন দ্য মিন টাইম আমার বাবা যদি মারা যায়, তাহলে জমির মালিক তো আমি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। জমির মালিক যেহেতু আমি, এখন তো আমি বিক্রি করতেই পারি। তো তখন জয় আমাকে অবশ্যই অবশ্যই বাধ্য করতে পারে যে তখন আপনি মালিক ছিলেন না, ঠিক আছে, ভেরি নো প্রবলেম, বাট আজকে তো আপনি মালিক। যেহেতু আপনি যেদিন চুক্তি বাস্তবায়ন করতে হবে ওই দিন মালিক, এবং সাবসিকুয়েন্ট টু দ্য কন্ট্রাক্ট ইউ হ্যাভ গট অলরেডি দ্য ওনারশিপ, যেটার ভিত্তিতে আপনি জমি ট্রান্সফার করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি এই কাজটা করা লাগবে। এখন তার মানে যে পার্সেজার, কি পার্সেজার জয়, এই যে পার্সেজারের যে অধিকার, এটা নিয়ে এখানে আলোচনা করা আছে। সো বেসিক্যালি চুক্তি হয়েছে, চুক্তি হওয়ার পরে আমি অধিকারটা পাইছি বিক্রি করার, বা কোনো ধরনের ইন্টারেস্ট তৈরি হয়েছে, তখন জয় আমাকে বাধ্য করতে পারে যাতে করে আমি তাকে ওই জিনিসটা বোঝাই। ঠিক আছে, এটা সহজ। এটা আরো 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 অনেক জায়গায় আছে সেম জিনিস, ওগুলো যখন যাব তখন দেখতে পাবো। আচ্ছা, এটা দেখো তো, where the concurrence of other person is necessary to validate the title and they are bound to convey the vendor's or lessor's request, the purchaser or lessee may compel him to procure such concurrence. আচ্ছা, কনকারেন্ট শব্দটার অর্থ হচ্ছে সম্মতি। তো এখানে বলতেছে যে এমন কোন চুক্তি যেখানে যে লোক বিক্রি করতেছে, মনে করো আমি বিক্রি করব, তা আমি তো এখানে কি ভেন্ডর বা সেলার, আর পার্চেজার হচ্ছে মনে করো সেই জয়ী। এখন আমরা হচ্ছে 3 ভাই, মেহরাব, মেহতাজ, মাহবুব, 3 ভাই তো টোটাল। এখন এই 3 ভাই, আমাদের ভেতরে একটা এগ্রিমেন্ট আছে। আমরা মনে করো আমাদের একটা জমি আছে, আমরা ঠিক করছি যে যদি আমি জমিটা বিক্রি করি, তাহলে অবশ্যই বাকি 2 ভাইয়েরও কি নেওয়া লাগবে, সম্মতি নেওয়া লাগবে। অথবা জমি না, মনে করো আমাদের একটা গরু আছে, এখানে এমন কথাও বলা আছে যে যদি 2 জন সম্মতি দেয়, বাকি জন সম্মতি দিতে বাধ্য থাকবে। চুক্তিটা হচ্ছে এরকম আমাদের ভিতরে। এখন দেখা গেল চুক্তি আমি করে ফেলছি একাই, জয়ের কাছে বিক্রি করতে চাই, এবং আমার যে আরেকটা ভাই আছে যে সম্মতি দিয়ে বসে আছে। তো তাহলে কি 2 জন অলরেডি সম্মতি দিয়ে ফেলছে না? তাহলে আমাদের ভেতরে এগ্রিমেন্টটা কি বলতেছে, 2 জন যখন সম্মতি দেবে আরেকজন সম্মতি দিতে বাধ্য থাকবে। তো জয় যেটা করতে পারে সেটা হলো আমাকে বলবে যে আপনার সাথে যেহেতু চুক্তি হয়েছে এবং আপনার 3 ভাইয়ের সম্মতি ছাড়া তো আমি জমি পাবো না, স্বাভাবিক কথা। এখন যেহেতু 2 ভাই সম্মতি দিয়ে ফেলছে, বাকি একজনের কাছ থেকে আপনি সম্মতি আদায় করে এনে দেন। এই সম্মতি আনার জন্য আমাকে বাধ্য করতে পারে। তো বেসিক্যালি যদি এমন হয় জিনিসটা, যে যেখানে একাধিক ব্যক্তির সম্মতি জরুরি এবং একাধিক ব্যক্তির সম্মতি ছাড়া চুক্তিটা বাস্তবায়ন করা সম্ভব না, কিন্তু একাধিক ব্যক্তির সম্মতি আমি এনে দিতে পারি বা আমি একাধিক সম্মতি এনে দিতে বাধ্য, সেই ক্ষেত্রে যে লোক কিনতেছে অথবা যে লোক লেসি, যারা নিচ্ছে, তিনজনের সম্মতি সহ জমি বুঝাই দিই। ঠিক আছে, বুঝা গেল? আপনার কি বুঝছেন? জি স্যার। ওকে, না বুঝলে বলবেন।
আচ্ছা, পরেরটা দেখি আমরা। তো দেখো, যেখানে কনকারেন্সটা জরুরি এবং বাকিরা কনকারেন্স দিতে কি বাধ্য। দেখছো, বাকিরা কনকারেন্স দিতে বাধ্য কেন? কারণ কি, যেহেতু দুইজন দিয়ে ফেলছে, আরেকজন কি অটোমেটিক্যালি বাধ্য হয়ে গেছে। তো তখন ওই একজনের সম্মতিটা এনে দিতে, যাতে আমি এনে দিই, সেটার জন্য জয় আমাকে ফোর্স করতে পারে। দেখো, এইটা সহজ। যেখানে আমি তোমাকে একটা নিষ্কণ্টক জমি দেবো। নিষ্কণ্টক মানে তো বোঝো আর কি, জমিতে কোনো খাদ নাই, কোনো প্রবলেম নাই। তো সেই ক্ষেত্রে মানে আমি তোমাকে বললাম যে ভাই, জমিটা একদম পিওর, জমিতে কোনো সমস্যা নাই, জমি কারো কাছে মর্টগেজ দেয়া নাই, কিচ্ছু দেয়া নাই, জমি আমার, আমি ভোগ দখলে আছে, আমি বিক্রি করতেছি আপনার কাছে, এইটা বলে বিক্রি করছি। কিন্তু চুক্তি করার পরে দেখা গেল, চুক্তি হয়েছে, এখনো জমি আমি বুঝাই দিই নাই, দেখা গেল যে জমিটা আসলে আরেকজনের কাছে মর্টগেজ দেয়া আছে। তখন জয় আমাকে বাধ্য করতে পারে যাতে করে আমি ওই মর্টগেজটা ছাড়াই আনি, জমিটা একদম ক্লিন করে জয়ের কাছে পৌঁছাই। কারণ জয় তো আমাকে ক্লিন কেনার জন্য টাকা দেবে, আর আমি তো তাকে বলছি যে আমি তোমাকে একদম ক্লিন জমি দেবো। বোঝা গেল? এই সহজ উদাহরণ। আর এটা তো আরো সহজ। এটা হচ্ছে এমন যে, মনে করো যে এমন কোন ক্ষেত্রে, সাপোজ আমি যদি তোমাকে একটা জমি বিক্রি করবো বলে চুক্তি করি তোমার সাথে, এবং তুমি আমার সাথে চুক্তি করছো জমি কিনবা বলে। এখন স্বাভাবিক কথা, তুমি আমাকে কিছু অ্যাডভান্স করছো, এবং আমি বলছি জুলাইয়ের 1 তারিখে তোমাকে আমি জমি বুঝাই দেবো। এখন আমি বলতেছি আমি জমি তোমাকে দেবো না। ওকে, আমি তোমাকে জমি দেবো না। 2 দিন পরে বললাম ভাই আমি জমিটা দিব না। এখন এই চুক্তিটা তুমি বাস্তবায়ন করার জন্য কোর্টে যাইতে পারো, এটা তোমার রাইট আছে। কিন্তু কোর্টে গেলা, কোর্টে গিয়ে দেখা গেল যে চুক্তি বাস্তবায়ন করা পসিবল নেই। পসিবল না কেন? অনেক কারণে পসিবল না হতে পারে। মনে করো যে জমিটার জন্য তোমার সাথে আমি চুক্তি করছি, ওই জমিটা পানিতে তলায় গেছে। এখন কি আর আমি তোমাকে চুক্তি বাস্তবায়ন করতে পারবো? পুরোপুরি যদি ডুবে যাই, তাহলে সেই চুক্তি তো বাতিল হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এমন কোন চুক্তি, যে চুক্তিটা আসলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট করা সম্ভব না, সেইখানে যে লোক পারচেজার, সে যে টাকাটা দিছে, বায়না অর্থ যেটা, ওই বায়না অর্থ তাকে ফেরত দিতে হবে। এই কথা এখানে বলা আছে। আমি যদি তোমাকে বায়না অর্থটা ফেরত না দিই, তখন তুমি কোর্টে যাইতে পারো। আর্টিকেল 97 অফ দ্য লিমিটেশন অ্যাক্ট, 3 বছরের মধ্যে তুমি মামলা করে টাকাটা ফেরত পাইতে পারো, কারণ এটা অটোমেটিক্যালি একটা মানি স্যুট হয়ে যাচ্ছে। কারণ কি, মানি স্যুট কত বছরের মধ্যে যাইতে হয়? 3 বছর না? তো এখানে তুমি বেসিক্যালি টাকা ফেরত পাওয়া বা বায়না অর্থ ফেরত পাওয়ার জন্য মামলা করবা। তো এটা তো একটা মানি স্যুটের মতোই মামলা। সো তোমাকে এখানে আর্টিকেল 97 অফ দ্য লিমিটেশন, 3 বছরের মধ্যে মামলা করতে হবে যেদিন থেকে বায়নাটা করছো সেদিন থেকে। বুঝছো? এবং এই যে এখানে তোমার বায়না অর্থ ফেরত দিতে আমি বাধ্য থাকবো। কারণ কি? কারণ যে চুক্তিটা করা কথা ছিল, সেই চুক্তিটা এখন আর, যেটা বলতেছি সেটা হলো যে তুমি কনফিউশন, নো কনফিউশন। আচ্ছা, 20 নম্বরটা আমরা দেখি। 20 নম্বর বলতেছে, মনে করো আমি আর তুমি একটা চুক্তি করলাম, জয়ের সাথে আমি একটা চুক্তি করলাম যে জয়, তোমাকে আমি আগামী জুলাই মাসের 1 তারিখে জমি বুঝাই দেবো, তুমি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করো। এবং এই চুক্তির ভিতরে লিখে রাখলাম, তোমাকে যদি জুলাই মাসের 1 তারিখে জমি বুঝাই না দিতে পারি, তাহলে আমি তোমাকে 10,000 টাকা জরিমানা দেবো। দেখো, এই যে এক্সট্রা কথাটা, আমি যদি জমি বুঝাই দিতে না পারি, তাহলে তোমাকে আমি 10,000 টাকা জরিমানা দেবো। এই কথাটা বলার মাধ্যমে আসলে কোনো ফারাক পড়তেছে না। আমি এই কথাটা যদি বলি অথবা না বলি, হোয়াট এভার ইট ইজ, there is no difference in the contract. চুক্তি যদি বাস্তবায়ন করা পসিবল হয়, তাহলে বাস্তবায়ন করাই লাগবে। এখানে এই 10,000 টাকা অ্যাড করা মানে এই না, মানে এই 10,000 টাকা কম, মানে কি বলে এটাকে, আমি যে বললাম যে যদি আমি না দিতে পারি তাহলে তোমাকে 10,000 টাকা জরিমানা দেবো, ইটস নট লাইক, দ্বারা এটা প্রমাণ হয় না যে 10,000 টাকা জরিমানা দিয়ে আমি মুক্তি পেয়ে গেলাম। এমন না জিনিসটা। জিনিসটা হচ্ছে এরকম
যে আমি তাকে জমি যদি না বুঝাই দিতে পারি তাহলে আমাকে তাকে 10,000 টাকা দেয়াই লাগবে, এবং এরপরও জয় কোর্টে যাইতে পারবে, কোর্টে গিয়ে জয় আমাকে বাধ্য করতে পারবে যাতে করে আমি জমি তাকে বুঝাই দিই এবং জয় আমাকে টাকা দেয়। কারণ এই অ্যাডিং দ্য মানি ইজ মেয়ারলি এ পেনাল্টি। তুমি একটা পেনাল্টি মানি যোগ করা মানে এই না চুক্তি থেকে তুমি রেহাই পাচ্ছ। ইটস নট লাইক এই কথাটা অ্যাড করা, দেয়ার ইজ নো প্রবলেম। তুমি অ্যাড করতেও পারো, নাও করতে পারো, দেয়ার ইজ ইউর, দ্যাটস ইউর উইশ। তো ইলাস্ট্রেশনটা দেখো একটু, যে দেখো এ কন্ট্রাক্টস টু গ্রান্ট বি an under lease of property held by another under C, and that he will pay to C for license necessary to validate under the lease, and that if the license is not procured, A will pay টাকা 10,000। দেখো এ বলতেছে তোমাকে আমি একটা লাইসেন্স বানাই দেবো, তোমাকে লাইসেন্স যদি আমি না দিতে পারি 10,000 টাকা দেবো, মানে না দিতে পারলে 10,000 টাকা তোমাকে আমি কম্পেনসেশন দেবো। এ রিফিউজেস টু অ্যাপ্লাই ফর দ্য লাইসেন্স অ্যান্ড অফার টু টাকা বি দ্য টাকা 10,000। বলতেছে ঠিক আছে ভাই, তোমাকে আমি লাইসেন্স দিতে পারতেছি না, তোমাকে আমি যেহেতু বলছিলাম 10,000 টাকা জরিমানা দেবো, দিয়ে দিচ্ছি, আমাকে তুমি মুক্তি দাও। B is nevertheless entitled to have the contract specifically enforced if C consents to give the license। দেখো তখন B কি করতে পারবে, সেকে বাধ্য করতে পারবে সে যেন অবশ্যই লাইসেন্স তাকে এনে দেয়, কারণ চুক্তি হয়েছে লাইসেন্সের জন্য। এখানে মেইন পয়েন্ট হচ্ছে লাইসেন্স। লাইসেন্স যদি বাস্তবায়ন করা পসিবল হয়, লাইসেন্স নিয়ে আসার চুক্তি বাস্তবায়ন করবে। তুমি সেখানে 10,000 টাকা পেনাল্টি লিখছো বলে এমন না যে তোমাকে 10,000 টাকা দিয়ে দেবে বলে সে মুক্তি পেয়ে যাবে। একটা উদাহরণ দিছি আমি তোমাদের, যে ওই নোট আছে, ওই নোটের ভিতরে একটা সুন্দর উদাহরণ আছে, ওইটা একটু দেখো তুমি। সো 19 নম্বর সেকশনটা বাকি থাক, টাইম ওভার হয়ে যাচ্ছে। আমার মনে হয় এতটুকুই থাক আজকের জন্য, প্রথম দিন যেহেতু আমরা আস্তে আস্তে গতি বাড়াবো। কোয়েশ্চেন থাকলে বলো। Is there any question? স্যার আমার পক্ষ থেকে নাই। বাকিদের আমারও নাই স্যার। বুঝছো তোমরা? কোয়েশ্চেন থাকে না থাকে দুই কারণে, এক হচ্ছে বোঝে নাই কিছুই, আর স্যার হচ্ছে বুঝতে পারছি। স্যার ঠিক। বুঝতে পারছি, বাসায় আর একটু পড়লে তারপরে হয়তো কোশ্চেন বের হইতে পারে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, বারবার রিকোয়েস্ট, যে অবশ্যই যে উদাহরণগুলো দিয়ে দিছি আমি, যে নোটটা বানাই দিছি ওইটা তোমরা ফলো করো এবং এইগুলা রিভিশন করো। রিভিশন করলে অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? এখন তোমাদের সাথে আমার পড়া, তার মানে 19 তারিখের আগ পর্যন্ত আমরা টানা পড়ি, ঠিক আছে? আমরা পড়া মিস দিই না, মিস দিলে প্রবলেম, কারণ মিস দিলে তোমার আমরা আসলে গতিটা ধরতে পারবো না। এবার এই মাসে তো এমনি পড়া কম হবে আমাদের একটু, ঠিক আছে? ওকে, আগামীকালকে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে এই সময়। শুক্রবারে ক্লাস থাকবে তোমাদের আমি জানি, তারপরেও কালকের ক্লাসটা আমি মিস দিতে চাই না, ঠিক আছে? এই কি তোমাদের আপত্তি আছে? স্যার কালকে কি এই সময় আপনার ওই মানে মাস্টার্সের ক্লাসটা নেবেন নাকি স্যার বারের ক্লাসটাই নেবেন? এই সময় বারের ক্লাস নেবো, আমি তো মাস্টার্সের ক্লাস নেবো তোমাদের যেটা অফিসিয়াল শিডিউল টাইম তখন। ঠিক স্যার আছে স্যার। মাস্টার্সের ক্লাস অনলাইনে নিয়েন স্যার। অনলাইনে নেব না, নিবেন স্যার। অনলাইনে নিবে স্যার। আমি বলে দিছি তো আমি অনলাইনে নেব, যারা ও, আসবে আচ্ছা। তারা এসে ক্লাস করতে পারবে, প্রবলেম নাই। আমি অনলাইন অফলাইন মিলাই একসাথে নিতে পারবো, দ্যাট ইজ নো স্যার প্রবলেম। অনলাইনে নিয়েন, যে গরম স্যার, মনে হয় না কালকে যাইতে পারবো। আর তোমরা না আসলে প্রবলেম নাই, আমি অনলাইনে নেব, বাট অফিসে বসে নেব। ঠিক আছে স্যার। ঠিক আছে, আজকের মতো এখানেই। তো ঠিক আছে, টাটা, ভালো থেকো তোমরা। গরম গরম পড়তেছে, পানি খাও বেশি করে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।